আহারে, মেয়েটা না খেয়ে কাজ করছে, কষ্টই লাগছে। সাথে সাথেই কড়া দৃষ্টির মুখোমুখি হলো অয়ন। প্রাপ্তির রাগি চোখে তাকাতে সে একটা পরোটার টুকরায় মাংস পুড়ে তার মুখের কাছে এগিয়ে দিয়ে বলল, সবাই কি তোমার মতো লাগে যে হ্যান্ডসাম প্রেমিক নিজে না খেয়ে তাকে খাইয়ে দেবে? আমি বলেছি আমায় খাইয়ে দিতে। শোনো মেয়ে, প্রেম করার কিছু রুলস আছে। কোন হারামজাদা বানিয়েছে আমি জানি না, তবে রুলস বুকের 34 নম্বর রুল হলো প্রেমিক বা প্রেমিকাকে অভুক্ত রাখতে নেই। যেহেতু তুমি প্রেম করছো না, আমি একাই করছি, তাই আমাকে তো রুল ফলো করতে হবে। নাও, হা করো। প্রাপ্তি চোখ ছোট ছোট করে বলল, আপনি কি জানেন আপনি মেয়েদের থেকেও বেশি ঢং করেন? আমার ঢংগুলো শুধু তোমার জন্য সীমাবদ্ধ। উফ। প্রাপ্তি হা করলো। অয়ন তাকে খাইয়ে দিতে দিতে বলল, হাতের কাজটা শেষ করো, রাইসাকে খাইয়ে দিও। যতই হোক, শি ইজ ইউর ফ্রেন্ড। ওয়াস। মানুষ হিসেবেই নয় দয়া করলে। অয়ন প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি জানি তুমি একা থাকতে পারো, কিন্তু আমি চাই না তুমি একা থাকো। 4টে বছর অনেক সময়, আমি তো আর 1 বছর আছে। প্রাপ্তি মুখ তুলে অস্থির গলায় বলল, তারপর? টপারের প্রেমিক গ্রাজুয়েট হতে পারছে না, ব্যাপারটা ভালো শোনায় না গো ভালোবাসা। চিন্তা করো না, আমি যেখানেই থাকি না কেন, আমি তোমারই থাকবো। প্রাপ্তি চোখ নামিয়ে নিল। অদ্ভুত ব্যাপার হলো, অয়নের এমন অসহ্য কাজ জ্বালানো কথাগুলোতে তার খুব একটা খারাপ লাগছে না। না, প্রেম নামক পরীক্ষাটা করতে করতে সে কি প্রেমের নেশায় বুঁদ হচ্ছে? প্রাপ্তির খাওয়া শেষে এসে একটা প্লাস্টিকের প্লেট নিয়ে রাইসার পাশে বসলো। কোনো কথা না বলে পরোটার টুকরা ধরলো রাইসার মুখের সামনে। রাইসা কিছু সময় বিমূঢ় চেয়ে রইল। তার কেন যেন খুব কান্না পাচ্ছে, ইচ্ছে করছে প্রাপ্তিকে জড়িয়ে ধরে বলতে, সেদিনের জন্য আমি সত্যি সরি, তুমি আমাকে ক্ষমা করবে? নাইট ঠিক তার সময়ে শুরু হলো। একে একে গান, নাচ, স্কেচ, স্লাইড শো হতে থাকলো। 15তম সেগমেন্ট আসলো অয়নের গানের পালা। অয়ন মোট 2টো গান গাইবে। কিবোর্ডের ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো বাদক ছেলেটা। গিটারে সুর উঠল। অয়ন অডিয়েন্সের মুখোমুখি না বসে একটু বেঁকে বসলো, যেন ব্যাকড্রপের পেছনে দাঁড়ানো মানুষটাকে দেখা যায়। সে খুব জোরে দিয়ে প্রাপ্তিকে বলেছে। মন দিয়ে শুনবে। অয়নের সুর গুঞ্জল মুক্ত মঞ্চে। কেউ দেখলে মনে করবে অয়ন অন্ধকারে বসা জনগণের দিকে তাকিয়ে আছে, কিন্তু অয়নের চোখ ব্যাকড্রপের পিছনে। প্রাপ্তি স্থির চোখে তাকিয়ে আছে। তার হৃদয় কাঁপছে অজানা শিহরণে। এই অনুভূতিটা অজানা, ভয়ঙ্কর। প্রাপ্তির মনে হলো পৃথিবী মানব শূন্য, শুধু সে আর অয়ন, আর কেউ নেই। অয়নের গানটা শেষ হলো। এর পর একই গিটারে সুর উঠল। গান শেষ হলো। করতালিতে মুখরিত হলো মুক্তমঞ্চ। প্রাপ্তি এখনও তাকিয়ে আছে স্টেজের দিকে। তার ঘোর কাটেনি। একটু পর হাতে টান খেলো। পেছনে তাকাতে অয়নের বাদামি চোখজোড়া দেখতে পেল। অয়ন বলল, চলো। নাইটে পারফরমেন্স চলছে। প্রাপ্তি আর অয়ন হাঁটছে প্রশাসনিক ভবনের পেছনের টিচার্স কোয়ার্টারের ওদিকে। অয়নের হাতে প্রাপ্তির হাত। আকাশে চাঁদ নেই, কালো আকাশ ভর্তি তারা। বাতাসটা ঠান্ডা, কামিনী ফুলের গন্ধ আসছে নাকি। অয়ন নীরবতা ভেঙে বলল, গানগুলো শুনেছ? হুম। ভালো লেগেছে? হুম। আমি কিন্তু গানগুলো শুধু তোমার জন্যই গেয়েছি। হুম। শুধু হুম? অয়নের পা থেমে গেল। প্রাপ্তি এবার চোখ তুলে চাইল। অয়ন একটু ঝুঁকলো, হাত জোড়া পেছনে বেঁধে ঠিক প্রাপ্তির সমপর্যায়ে এসে শুধালো, তোমার আমাকে কিছুই বলার নেই ভালোবাসা? কি বলবো? যা ইচ্ছা। প্রাপ্তি তার হাতটা অয়নের মাথায় রেখে হালকা করে বুলিয়ে দিতে দিতে বলল, আপনি অনেক সুন্দর গেয়েছেন। আপনি যে বেগুন না সেটা জানতে পেরে ভালো লাগছে। অয়ন কিছু সময় বেকুবের মতো তাকিয়ে রইল প্রাপ্তির সরল মুখখানার দিকে। কিছু সময় চেয়ে থেকে শব্দ করে হেসে উঠল প্রাপ্তি। গলাটা হালকা টিপে বলল, তুমি একটা চিজ ভালোবাসা। সরি। প্রাপ্তি গালটা হালকা টিপে বলল। এর মধ্যেই হুট করেই পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। লাইটগুলো সব নিভে গেল। টিচার্স কোয়ার্টারের এই জায়গাটা খুব নিরিবিলি। লোডশেডিং হওয়ার জন্য একেবারে নিগুড় অন্ধকারে ডুবে গেল। অয়ন অন্ধকার হতেই কেঁপে উঠল। কিছু না ভেবে প্রাপ্তিকে জড়িয়ে ধরল সে। প্রাপ্তি কিছুটা ভড়কে গেলেও নিজেকে সামলে নিল। সে জানে অয়ন অন্ধকার ভয় পায়, তাই পিঠে হাত বুলাতে বুলাতে বলল, আমি আছি অয়ন ভাই। মিনিট 10 কেটে গেলেও কারেন্ট এলো না, কিন্তু কোথা থেকে একটা হাই পাওয়ারের টর্চের আলো এসে পড়ল প্রাপ্তি এবং অয়নের মুখে। সাথে সাথে একটা ক্ষীণ স্বর, রাত বিরাতে এখানে দুষ্টামি করা হচ্ছে? রাত বিরাতে এখানে দুষ্টামি করা হচ্ছে?
স্যার লম্বা হাই দ্রুত আসেন, ভোল্টেজের টর্চখানা হাতে নাতে মুখের সামনে অকাজ ধরে করতে নীল দৌড়ছি পোশাকধারী দুজনকে। টিচার্স কোয়ার্টারে দারোয়ানটি দাঁড়িয়ে আছে। দেখেন এই স্যার, দারোয়ানের সাথে এই পোলা আর ছাত্রছাত্রীদের মাইয়া এখানে নোংরা 36-এর নোংরা আখড়া। কাম করতেছে। তিনি তার প্রৌঢ় দক্ষ চোখে কড়া নজর রাখেন এই ছাত্রছাত্রীদের উপর। এরা ফাঁক পেলেই কোয়ার্টারে প্রবেশ করবে, গাছের আম কাঁঠাল চুরি করবে। আজকাল তো লাজ লজ্জার বালাই নেই। রাত হলে এরা ক্যাম্পাসময় অন্ধকার জায়গায় জোড়ায় জোড়ায় বসে থাকে, মুখে বলাও যায় না এমন কার্যকলাপ করে। নেহায়েত দারোয়ান বিধায় পাত্তাও দেয় না এরা। সেদিনও গ্যারেজের ওদিকটায় পায়চারি করতে যেয়ে দুটো যুবতীকে চুমু খেতে হাতে নাতে ধরেছিল, কিন্তু তারা তাকে মোটেও গণ্য করলো না, ভেঙিয়ে দৌড় দিল। বৃদ্ধ চোখ তাদের চেহারাটা ঠিক ঠাহর করতে পারেনি, নয়তো ঠিকই স্যারদের কাছে ধরিয়ে দিত। এরা নাকি দেশের কর্ণধার। ছি, আজ কোনো ছাড় হবে না। আজ একেবারে হাতে নাতে ধরেছে তাদের। অয়ন এখনো ভয় কাটিয়ে উঠতে পারেনি, তার শরীর কাঁপছে। সে প্রাপ্তিকে জড়িয়ে ধরে আছে, দৃষ্টি উদ্ভ্রান্ত, আলোর দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু বোধ এখনো আসেনি। অন্য সময় হলে হয়তো প্রাপ্তির হাত ধরে ছুট দিত, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। তার শরীর নিথর হয়ে গিয়েছে, অন্ধকারের ভয়টা এখন তাকে কাবু করে। এখন এক অস্পষ্ট ভয় তাকে শরীরে হিম ধরিয়ে দেয়। এদিকে প্রাপ্তির জীবনের প্রথম এমন পরিস্থিতিতে পড়েছে। তার মস্তিষ্ক অজান্তে জড়ো হয়ে গেছে, কাজ করছে না স্নায়ুকোষ। কি করা উচিত তার? কি করবে? দারোয়ান নিজের ছোট বাটন ফোনটি বের করলেন, একজনকে ফোন করে বললেন, স্যার দ্রুত আসেন, হাতে নাতে অকাজ করতে ধরছি দুজনকে। প্রাপ্তির বুক ধক করে উঠল, মাথা কাজ করছে না, কি করবে? অন্যদিকে অয়ন তাকে এখনো জাপটে ধরে আছে, তাকে একটু ধাক্কা দেবার চেষ্টা করলো সে, কিন্তু সে মূর্তির মতো জমে গেছে। ঘটনাটা খুবই দ্রুত ঘটছে। মিনিট 10-এর মধ্যে একজন স্যার সেখানে উপস্থিত হলেন। প্রাপ্তির শরীর ঠান্ডা হয়ে গেল। স্যারটা SWC এর ডিরেক্টর, স্যারের নাম আব্দুল কাদের। কাদের স্যার কোয়ার্টারে থাকেন। তিনি এসে ঝাঁঝালো স্বরে বললেন, কি হয়েছে? অন্ধকারের মধ্যে তিনি এসেছে একটা টর্চ হাতে, পরনে একটা সুতির লুঙ্গি এবং ফতুয়া। তিনি দারোয়ানকে প্রশ্ন করার সাথে সাথে এসে টর্চ লাইট উঁচিয়ে বলল, দেখেন স্যার, এই পোলা আর মাইয়া এখানে নোংরা নোংরা কাম করতেছে। কাদের স্যার মুখের উপর টর্চ মেরে বলল, এই তোমরা কারা? কোন ব্যাচ? অয়ন তখনও চুপ, শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। প্রাপ্তি অয়নকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল। অয়নের হুঁশ এলো তখন। সে কাদের স্যারকে দেখতে মুখের রং উড়ে গেল। তখনই বিদ্যুৎ চলে এলো, লাইটগুলো জ্বলে উঠল। কাদের স্যারের কপালে ঘন বলি রেখা দেখা গেল। অদ্ভুত বিষয়ে প্রাপ্তি এবং অয়ন উভয়কে সে চিনে। অয়ন আরিফুল শিকদারের ছেলে এবং প্রাপ্তি মোতালেব স্যারের ভাগ্নি। মোতালেব স্যার কাদের স্যারের বন্ধু। মোতালেব সাহেব প্রাপ্তিকে একেবারে শুরুতে কাদেরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, বলেছিলেন কেউ র্যাক দিলে ওকে জানাবি। তারপর থেকে প্রাপ্তির বহুবার কাদের স্যারের সঙ্গে দেখা হয়েছে, এজন্য চেহারাটা তিনি ভোলেননি। অন্যদিকে আরিফুল শিকদার তার ছাত্র, শুধু ছাত্র নয়, প্রিয় ছাত্র, তাই তার দুই ছেলেরই মুখ চিনেন তিনি। অবশ্য অয়ন শিকদারকে কেউ না চিনলেই অবাক লাগার কথা। নাইট এখনো শেষ হয়নি, গানের সাউন্ড আসছে। কাদের সাহেব অনুষ্ঠানটিতে গিয়েছিলেন বটে, কিন্তু 15 মিনিট পর বাড়ি চলে এসেছে। এখন এই কাণ্ড, ফলে তার মুখখানা কঠিন হয়ে গেল। এসব অসভ্যতামি তার অপছন্দ। ভার্সিটিতে কোনো রেস্ট্রিকশন নেই বলে ইচ্ছে মতো নোংরামি করা হবে, সেটা তো মেনে নেওয়া যায় না। কাদের সাহেব প্রাপ্তির দিকে রুষ্ট দৃষ্টিতে চেয়ে তাচ্ছিল্য ভরে বললেন, তোমার মামা জানেন তার ভাগ্নি যে রাতের বেলায় এমন আপত্তিকর কাজ করছে? প্রাপ্তির গলা শুকিয়ে গেল, কি বলবে বুঝে উঠতে পারছে না। তার গলার স্বরও যেন জমে গেছে, মাথা একেবারেই কাজ করছে না। অয়ন মাঝ থেকে বলল, স্যার, আপনি যা ভাবছেন আমরা মোটেই তেমন কিছু করছিলাম না। চুপ করো তুমি। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমাকে শিখাবে? তোমাদের মতো ছেলে মেয়ে তো কম দেখিনি। আরিফুলের ছেলে হয়ে তুমি এমন কিছু করবে, তাও টিচার্স কোয়ার্টারের দিকে? আমি তো কল্পনাই করতে পারিনি। কাদের স্যার এক প্রকার ধমকে উঠলেন, তারপর শান্ত হয়ে গেলেন। অনেকক্ষণ শান্ত থাকলেন, তারপর ফোন বের করে বললেন, আই নিড টু ইনফর্ম মোতাল্লেব। ঠিক সেই সময় প্রাপ্তি এক প্রকার অনুরোধ করে বলে উঠল, না স্যার প্লিজ। এটা তোমার আগে চিন্তা করা উচিত ছিল। স্যার বিশ্বাস করুন, আপনি যেমন ভাবছেন সিচুয়েশন তেমন ছিল না। আমরা শুধু ঘুরছিলাম। তোমরা জানো না টিচার্স কোয়ার্টারে স্টুডেন্ট অ্যালাউড না? স্যার উই আর সরি, প্লিজ মামুকে জানাবেন না। ওকে, ইফ উই ওয়ান্ট দ্যাট দেন আই ডোন্ট হ্যাভ এনি চয়েস। আই উইল রাস্টিকেট বোথ অফ ইউ। রবিবার 10:30টায় আমার অফিসে আসবে। আর রেস্ট্রিক্টেড কথাটা বজ্রঘাতের মতো শোনালো প্রাপ্তির কাছে। এক মুহূর্তের জন্য চোখের সামনে ভেসে উঠল তার স্বপ্নগুলো। টপ রেজাল্ট করে ডিন অ্যাওয়ার্ড পাওয়া, স্কলারশিপ নিয়ে বাইরে মাস্টার্স করা, PhD করা, এই ভার্সিটি টিচিং প্রফেশনে ঢোকা, ভালো টাকা ইনকাম করা, তারপর বাবাকে দেখিয়ে দেওয়া সেও ছেলের থেকে কম নয়। তার ছেলে হয়নি তাতে কি, প্রাপ্তি তার ছেলে, মেয়েও ছেলের মতোই পারদর্শী। হ্যাঁ,
সে বংশ এগিয়ে নিতে পারবে না, কিন্তু বাবা মা বৃদ্ধ হলে তাদের দেখভাল করতে পারবে না এমন ভাবনা ভুল, কিন্তু রেস্ট্রিক্টেড হলে তার জীবন এখানেই শেষ হয়ে যাবে। অবশ্য এখন যদি মোতালেবকে ফোন করা হয় তাহলে কি খুব ভালো কিছু হবে? অবশ্যই না। মামু জানা মানে বাড়ির প্রতিটা মানুষ জানা। একবার জামশেদ মজুমদার যদি জানেন এই ঘটনার কথা তাহলে টেনে হিচড়ে বাড়ি নিয়ে যাবেন। তখন পড়াশোনার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। প্রাপ্তির মুখ রক্তশূন্য হয়ে গেল। কাদের স্যার যেন খুব ভালো করে জানেন ঠিক কী করে ছাত্রছাত্রীদেরকে বাগে আনতে হয়। তিনি মোতালেব সাহেবের নম্বরে ফোন দিলেন। মোতালেব সাহেব খাওয়া দাওয়া শেষে কেবল বিছানায় গা লাগিয়েছিলেন, ঠিক তখনই বেজে উঠল ফোনটা। মুখে বিরক্তি টেনে তিনি ফোনটা হাতে নিলেন। স্ক্রিনে জলজল করছে আব্দুল কাদের নামটি। মোতালেব সাহেব ভ্রুকুটি করলেন। এই অসময়ে কাদের সাহেবের ফোন অপ্রত্যাশিত। তিনি ফোনটা রিসিভ করেই বললেন, আসসালামু আলাইকুম ডিরেক্টর সাহেব, বলেন এত রাতে তলবের কারণ কি? কথাটা যতটা মিষ্ট স্বরে বললেন, মিষ্টি স্বরটা ততটাই দ্রুত হারিয়ে গেল। গম্ভীর হয়ে উঠলেন মুহূর্তে, রাগ ফুটে উঠল মুখ জুড়ে। অনেকক্ষণ গম্ভীর থেকে বললেন, আমি রবিবার আসছি। কাদের স্যার ফোন কেটে অয়নের উদ্দেশ্যে বললেন, আরিফকে রবিবার 10:30টায় আমার অফিসে আসতে বলবে। অয়নের চোয়াল শক্ত হয়ে গেল। সে আরিফুল শিকদার কোনো কিছুতেই জড়াতে চায় না, ফলে রুক্ষ স্বরে বলল, তিনি আসতে পারবেন না স্যার। দেন তোমার বহিষ্কারপত্র নিয়ে যাবে অফিস থেকে। স্যার উই আর ইনোসেন্ট, ট্রাস্ট আস। কাদের কোনো কথা শুনলেন না। তার কোনো কথা শুনতে ইচ্ছে করছে না, তাই তিনি হাত দিয়ে থামিয়ে বললেন, তোমাদের মতো ছাত্ররা এই প্রতিষ্ঠানের জন্য কলঙ্ক। তোমাদের ভাগ্য ভালো যে আমি বিষয়টাকে শুধুমাত্র গার্ডিয়ানের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কারণ তোমাদের গার্ডিয়ান আমার পরিচিত। নয়তো এক্ষুনি বহিষ্কারপত্র ইস্যু করতাম আমি। রবিবার পর্যন্ত অপেক্ষা করতাম না। কথাটা বলেই তিনি চলে গেলেন নিজের বাসায়। এদিকে প্রাপ্তি মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আসন্ন ভবিষ্যতের কথা ভাবতেই তার চিন্তাগুলো জড়ো হয়ে যাচ্ছে। সদ্য ফোটা প্রেম পুষ্পটা মলিন হয়ে গেছে, ভালো লাগাগুলো মূর্ছা গেছে। সে নির্জীবের মতো হাঁটতে শুরু করলো হোস্টেলের দিকে। অনুভূতিগুলো পাথর হয়ে গিয়েছে। পিছনে যে অয়ন আকুল স্বরে তাকে ডাকছে, সে কণ্ঠটা অবধি কানে যাচ্ছে না। অয়ন প্রাপ্তির নিষ্প্রাণ পথের দিকে চেয়ে রইল। বুকটা মোচড় দিয়ে উঠল তার। ভালোবাসাকে পাওয়ার লোভ ভালোবাসাকেই কি নিঃশেষ করে দিবে? শুক্রবার সকালটা অয়নের জন্য অভিশাপের মতো লাগছে। নাস্তা করার সময়টাতে মোটা মামার দোকানে কলরব বিষের মতো তিক্ত লাগছে। সবাই নাইটের আনন্দে আত্মহারা। বাস করে গিয়েছিল তারা একটা রেস্টুরেন্টে, যে সেখানে ডিপার্টমেন্ট থেকে খাওয়ানো হয়েছে, অথচ কালচারাল সেক্রেটারি ছিল না, প্রাপ্তিও ছিল না। নুহার যে অয়নকে ফোন দেয়নি এমন না, কিন্তু অয়ন তার অফিস গৃহে এসে দুটো ডিসোপান খেয়ে ঘুমিয়ে পড়েছিল। অবশ্য ওষুধ খাওয়ার আগে বহুবার প্রাপ্তিকে ফোন করেছিল, কিন্তু সে ফোন ধরেনি। সে এই ঘুম ভেঙেছে 11টায়, তাও যখন নুহাস এসে উপস্থিত হয়েছে। ঘুম ভাঙতে অয়ন প্রথমে প্রাপ্তিকে ফোন করেছে, কিন্তু প্রাপ্তি ফোন ধরেনি। অয়নের এমন বিক্ষিপ্ত অবস্থা দেখে প্রথমে নুহাস ঘাবড়ে গিয়েছিল। একবার জিজ্ঞাসাও করলো, কিন্তু অয়ন উত্তর দেয়নি। তাই আর ঘাটায়নি। টেনে টুনে নাস্তা করতে মোটা মামার দোকানে নিয়ে এসেছে। অয়নের কাছে খাবারটাও বিস্বাদ লাগছে। সে এক টুকরো পরোটা গালে দিয়ে ঠেলে দিল প্লেটটা। পলার সাথে সাথেই শুধালো, তোর কি শরীর খারাপ দোস্ত? কিন্তু অয়ন তার প্রশ্নের উত্তরও দিল না। মনের ভেতরে জ্বলতে থাকা ছাইচাপা আগুনটা কাউকে দেখাতে চায় না অয়ন। কিন্তু হঠাৎ কানে এলো পেছনের টেবিলে বসে থাকা একটা ছেলে বলল, আরে কালকে তো কাহিনী হয়েছে। টিচার্স কোয়ার্টারে এক কাপল ধরা পড়ছে। কোন ব্যাচ জানি না, কিন্তু দারোয়ান মামা বলতেছিল তারা নাকি ওখানে কুকাম করতেছিল। আউকাম কি করতেছিল? কি আবার বুঝোস নাই তুই? বলে একটা নোংরা হাসি দিল ছেলেটা, সাথে আরও কুৎসিত কিছু ইঙ্গিত করলো। অয়নের এত সময়ের ছাইচাপা স্ফুলিঙ্গ আগ্নেয়গিরির মতো ফেটে পড়লো। যেন শান্ত ছেলেটা মুহূর্তে এক দানবের রূপ ধারণ করলো। উঠে বড় বড় পা ফেলে ছেলেটার কলার টেনে ধরলো, তারপর এলোপাতারি ঘুষি মারতে লাগলো। অয়নের এত সময়ের ছাইচাপা স্ফুলিঙ্গ আগ্নেয়গিরির মতো ফেটে পড়লো। যেন শান্ত ছেলেটা মুহূর্তে এক দানবের রূপ ধারণ করলো। উঠে বড় বড় পা ফেলে ছেলেটার কলার টেনে ধরলো, তারপর এলোপাতারি ঘুষি মারতে লাগলো। অয়নের এমন রূপ দেখে বন্ধুরা হতভম্ব হয়ে গেল। তারা মুখ চাচাই করলো। অয়ন সম্মোহিত মানুষের মতো ছেলেটাকে মারছে। ছেলেটিও বুঝতে পারছে না সে কেন মার খাচ্ছে। তার নাক ফেটে গলগল করে রক্ত বইছে। নুহাস দেরি না করে অয়নের কোমর জাপড়ে ধরলো। পলাশ এবং শিহাবও অয়নের বাহু টেনে ধরলো। মোটা মামার দোকানে লোকের ভিড় জমলো। সবাই আশ্চর্য কৌতূহল নিয়ে অয়নকে দেখছে। পলাশ, শিহাব এবং নুহাস কোনো মতে টেনে সরালো অয়নকে। অয়নের এক গায়ে অশরীরী শক্তি যেন ভর করেছে। উন্মাদ লাগছে তাকে। চোখ লাল হয়ে আছে, ফর্সা মুখটা রাগে কেমন রক্তবর্ণ ধারণ করেছে। হাঁপড়ের মতো তার বুক ওঠানামা করছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে, পুরো শরীর কাঁপছে তার। একটা ছেলে কৌতূহলবশত তো বলেই বসলো,
অয়ন ভাইয়ের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এভাবে জানোয়ারের মতো কে মারে? নুহাস তখন পরিস্থিতি সামাল দিতে বলে উঠল, দোস্ত রাব্বির, র্যাগিং বন্ধ বলে মাথায় উঠে গেছিস? মুখ আছে বলেই যা ইচ্ছে বলবি? আশেপাশে কে আছে না আছে সেই জ্ঞানও ভুলে যাবি নাকি? তাই বলে এভাবে মারবে? আমরা এখন SWতে কমপ্লেন করলে কিন্তু অয়ন ভাই ফাঁসবে। নুহাস এবার অয়নকে ছেড়ে এগিয়ে এলো, চোয়াল শক্ত করে কঠিন গলায় পড়ল, যা বল, সাহস থাকলে বলে দেখ, আমরাও দেখি রাব্বি কি করে সারভাইভ করে ভার্সিটিতে। একটা মেয়ের নামে রটনা রটানো, তাকে নিয়ে ভার্বাল অ্যাবিসিভ কথা বলে রাব্বি পার পেয়ে যাবে। অয়ন না মারলে আমি মেরে ওর সাটা ভাঙতাম। আমি অয়নের মতো দয়ালু কিন্তু না, তাই নিজের জায়গাটা ভুলিস না। সাহস থাকলে যা কমপ্লেন কর। নুহাসের শীতলভাবে বলা কথাটা রাব্বি এবং তার বন্ধুদের শির দাঁড়াতে হিম ধরিয়ে দিল। নুহাস তার পকেট থেকে গুনে গুনে 5,000 টাকা বের করে রাব্বির বন্ধুর হাতে ধরিয়ে দিল, গম্ভীর স্বরে বলল, ওকে মেডিকেলে নিয়ে চিকিৎসা করা, এতে ওর নাক ঠিক হয়ে যাবে। আর এটা লাস্ট ওয়ার্নিং দিলাম, মুখ থাকলে সেটা চালানোর ঘিলুটাও রাখিস। আর কখনো এমন জাবর কাটার মতো মুখ চালাতে দেখলে আরও খারাপ হবে। নুহাস আর অপেক্ষা করল না। পলাশ এবং শিহাব অয়নকে টেনে তুলে বের করলো দোকান থেকে। তারা বের হতে রাব্বিকে তার বন্ধুরা ধরে নিয়ে মেডিকেল সেন্টারে নিয়ে গেল। অয়নকে টেনে তার বন্ধুরা নিয়ে গেল ICT পার্কের দিকে। শুক্রবার সকাল বিধায় জায়গাটা একেবারেই নিরিবিলি, ফলে নুহাস একেবারে ফেটে পড়ল। পাগল হয়ে গেছিস তুই? মাথা কি নষ্ট হয়ে গেছে? মামার দোকানে সিন ক্রিয়েট করছিলি কেন? তোর কাজকর্মে কি সবার মুখ বন্ধ হবে? আরও বেশি হাওয়া দিয়েছিস তুই। চুপ করে আছিস কেন? কথা বল। অয়ন চুপ করে দাঁড়িয়ে আছে, তাকে বোবা রোগে ধরেছে যেন। নুহাস তার ঘাড় চেপে ধরে রুদ্রস্বরে বলল, অয়ন কথা বল, নয়তো তোর মুখ বাঁকিয়ে দিব আমি। টিচার্স কোয়ার্টারের কাপড়টা কি তুই আর প্রাপ্তি? অয়ন কথা বল। অয়ন অসহায়ের মতো দাঁড়িয়ে রইল, তার মাথা নত, চোখ মাটির দিকে। তার নীরবতায় বন্ধুদের জানিয়ে দিল গল্পটা কি। নুহাসের কেন যেন ভীষণ রাগ হলো। যে বন্ধুকে দীর্ঘ 3টা বছর যাবৎ দেখে আসছে, অন্ধের মতো অনুসরণ করে আসছে, তার কাছ থেকে এমন বোকামি আশা করতে পারছে না। উপর থেকে গোটা এক রাত এবং সকাল কেটে গিয়েছে, অথচ অয়ন একটাবার তার বন্ধুদের জানানোর প্রয়োজন বোধ করেনি। একটা বার কি তাদের বিশ্বাস করা গেল না? একটা বার বলা গেল না? নুহাস অয়নকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল, রাগী স্বরে বলল, এই তোর বন্ধুত্ব? এই আমাদের প্রতি তোর লয়ালিটি? এই আমাদেরকে তুই বিশ্বাস করিস? মুখ খুলস না কেন হারামজাদা? অয়ন এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। নুহাস নিজের রাগ সংবরণ করতে পারল না, ঘুষি মেরে বসলো অয়নকে। ঘুষিটা ঠোঁটের কাছে লাগায় ঠোঁট ফেটে রক্ত গড়াতে লাগলো অয়নের। সে টাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ল। নুহাস আবার হাত উঠাতে গেলে শিহাব তাকে আটকালো। অয়ন মাটিতে এক পায়ের হাঁটু ভাঁজ করে মাথা নুয়ে বসে রইল। নুহাস জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করলো। পলাশ এবার শান্ত স্বরে বলল, অয়ন, আমরা জানি তুই এমন কোনো কাজ করবি না যাতে তোর বা তেলাপোকার রেপুটেশন নষ্ট হয়, কিন্তু তাই বলে তুই যেভাবে রিয়েক্ট করছিস তাতে ইস্যুটা আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আই নো রাব্বির কথাগুলো তোর ভালো লাগেনি। কেউ তার গার্লফ্রেন্ড সম্পর্কে বাজে কথা শুনতে চায় না। আমিও রিধির নামে এমন কিছু শুনলে এভাবেই রিয়েক্ট করতাম, কিন্তু তোকে বুঝতে হবে বিষয়টা অনেক সেন্সিটিভ। একটা ভিউমার আমাদের ছেলেদের জন্য ততটা ভয়ঙ্কর নয় যতটা একটা মেয়ের জন্য। তুই রাব্বিকে মেরে সবার মনে একটা প্রশ্ন জাগিয়ে দিয়েছিস। সবার এখন নজর তোর উপর হবে। আর অলরেডি তোর আর তেলাপোকাকে নিয়ে রিউমার তো চলছেই। আমি জানি না তোর কানে গিয়েছে কিনা, বাট তোকে আর তেলাপোকাকে নিয়ে অনেক অনেক রিউমার ঘুরছে ক্যাম্পাসে। এক রাতে তুই আর তেলাপোকা একসাথে ক্যাম্পাস থেকে বেরিয়েছিস, অথচ তেলাপোকা সকালে ব্যাক করেছে। এমন আরো অনেক কিছু। এবার অয়নের টনক নড়ল, যেন মাথা তুলে তাকালো। তার চোখের দৃষ্টি বিমূঢ়, উদ্ভ্রান্ত। অয়ন পাগলের মতো আওড়ালো, এই জন্য প্রাপ্তি আমার ফোন ধরছে না। আই ব্রোক হার ট্রাস্ট। কি থেকে কি হয়ে গেল? সব নষ্ট হয়ে গেল। আমি এখন কি করে ঠিক করবো সবকিছু? রবিবার গার্ডিয়ান কল করেছেন কাদের স্যার, প্রাপ্তি আমার ফোনটাও ধরছে না। অয়ন পাগলের মতো কথাগুলো বলেই যাচ্ছে। পলাশ এবং শিহাব মুখ চাহাচাই করলো। তারা ঠিক কি করবে বুঝে উঠতে পারছে না। নুহাস একবার চাইলো অয়নের দিকে। অয়নের ঠোঁট কেটে গেছে তার ঘুষিতে, অথচ ছেলেটার মধ্যে বিন্দুমাত্র উদ্বেগ নেই। তার মন মস্তিষ্ক জুড়ে একটা নামী বিস্তৃত প্রাপ্তি। হতাশ নিঃশ্বাস ছাড়ল সে, শান্ত স্বরে শুধালো, বাসায় জানিয়েছিস?
অয়ন মাথা চুল টেনে ধরল। নুহাস এবার তার সামনে বসলো। অয়নের কাজ চেপে কঠিন স্বরে বলল, অয়ন, তুই যে গোবর লেপসোস ওটাকে সাফ তোরেই করতে হবে। এখন বিরহের নায়ক হবার সময় না, এখন শক্ত হাতে সব ঠিক করার টাইম। এখন দেবদাসগিরি বন্ধ কর। এমন কিছু করা যাবে না যা সিচুয়েশনকে আরো বাজে করবে। বাড়ি যা, বাপের লগে কথা বল। একটা ভুল স্টেপ সব নষ্ট হয়ে যাবে, নিজেকে সামলা। ও আমার ফোন ধরছে না দোস্ত। ওরে ওর মতো ছেড়ে দে। সবার সিচুয়েশন সামাল দেওয়ার ওয়ে সেম না। ওর সাথে কথা বলা ট্রাই কর, কিন্তু ডোন্ট ফোর্স হার। আর নিজেকে রেডি কর সবচেয়ে খারাপ সিচুয়েশনের জন্য। আমার আফসোস হচ্ছে কোথায় হচ্ছে জানিস? তোর মতো বাউন্ডারিলে ঘড়িটা মাত্রই আকাশ পেয়েছিল। প্রাপ্তি যেমন মেয়ে, আই ডোন্ট থিঙ্ক শি উইল কন্টিনিউ ইউর রিলেশনশিপ, সো বি প্রিপেয়ার্ড। অয়ন আহত চোখে তাকিয়ে রইল। তার স্বচ্ছ বাদামি চোখগুলো ছলছল করছে। নিজেকে হতভাগ্য লাগছে। বিষণ্ণ সকালটা কখন পেরিয়ে দুপুর গড়িয়েছে হিসেব নেই প্রাপ্তির। পড়ুয়া মেয়েটা আজ পড়ায় মন দিতে পারছে না। তোষকের উপর খোলা থমাস এইচ কর্নেন এর বইটা খাওয়া হয়নি, অথচ উদ্বেগ নেই তার। মনিরা সকালে ফোন করেছিলেন। তার কণ্ঠ ছিল থমথমে। গম্ভীর গলায় বললেন, তোমার মামা ফোন করেছিলেন। এই লাইনটাই যথেষ্ট ছিল প্রাপ্তির বোঝার জন্যে। সে শান্ত স্বরে বলল, মা, তুমি কি আমায় বিশ্বাস করো? মনিরা অনেকক্ষণ চুপ করে রইলেন। তার নীরবতা প্রাপ্তির দুর্বোধ্য নয়। প্রাপ্তি দ্বিতীয়বার নিজের পক্ষে সাফাই গেল না, শুধু শুধালো, বাবার সিদ্ধান্ত কি? তিনি আগামীকাল রাতে রওনা দিবেন। পলাশ ভাইজান এবং তোমার বাবা রবিবার সকালে পৌঁছাবেন তোমার ভার্সিটিতে। তুমি ব্যাগ গুছিয়ে রেখো। আমাকে বিনা অপরাধে ফাঁসির কাঠে ঝুলাবে? তোমার একটাই অপরাধ, এই ঘরে জন্মেছ। তুমি তোমার বাবার মেয়ে, তুমি মেয়ে, এছাড়া তোমার কোনো অপরাধ নেই। ভাইজান আমাকে ফোন দিলে বাড়িতে কেউ জানতো না, কিন্তু ভাইজান ওনাকে ফোন করেছেন। তোমার দাদির কানেও খবর গিয়েছে। তোমার বড় ফুপু ছেলে দেখছেন, মেজ ফুপুও দেখছেন। প্রাপ্তির ক্লান্ত অভিমানগুলো মনের মধ্যে রয়ে গেল। মাকে একবার জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো, তুমি কিছু বলছো না কেন মা? কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করার মুখ তার নেই। কারণ ভুল সে করেছে। সে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কিছু জিনিস শুধু উপন্যাসের পাতাতেই সুন্দর লাগে, বাস্তবে নয়। প্রাপ্তি বিষণ্ণ স্বরে বলল, সরি মা, সরি। ওপাশ থেকে নাক টানার শব্দ আসছে। মুনিরা কিছুক্ষণ বাদে বললেন, ব্যাগ গুছিয়ে ফেলো, মন খারাপ করো না। ভাগ্যে থাকলে তোমার স্বপ্ন পূরণ হবে। অনেক চেষ্টা করেছো তুমি, এবার ভাগ্য আর উপরওয়ালার উপর ছেড়ে দাও। অনেক চেষ্টা করেছো তুমি। মুনিরা হয়তো কাঁদছেন। তার কণ্ঠ বসে গেছে, ফ্যাস ফ্যাসে শোনাচ্ছে। প্রাপ্তির চোখ শুষ্ক। কেউ যেন তার লোহার মতো শক্ত হৃদয়টার ব্যথা চোখ অবধি পৌঁছাচ্ছে না। সে কি এখনো বাস্তবতা মানতে পারছে না? অন্তঃস্থলে কোথাও কি ছোট্ট একটা আশার মূর্ছানো বীজ আছে এখনো? প্রাপ্তি সবসময় একটা জিনিস বিশ্বাস করে এসেছে, যতক্ষণ না মানুষ মারা যায় তত সময় তাকে পরাজিত বলা যায় না। সে তো মরেনি, তাহলে হার কেন মানবে? হলের মধ্যে কিছু কথা ভেসে বেড়াচ্ছে। রাইসার কানেও সেই কথাগুলো এসেছে। সেও তার রুমমেটদের কাছে শুনেছে অয়ন ভাই একটা মেয়ের সাথে কাদের স্যারের কাছে ধরা পড়েছে, কিন্তু মেয়েটা কে সেটা ধোঁয়াশা। রাইসা এসবে খুব একটা কান দেয় না, দিতে ইচ্ছা হয় না, বিরক্ত লাগে। শুক্রবার বলে আজ শ্যাম্পু করেছে সে। হাতে খুব একটা কাজ নেই, নরম রোদে বসে আছে সে। লম্বা চুলগুলো তোয়ালেতে মুছছে। হঠাৎ টের পেল তার পাশে একজন বসেছে। মৃধা নামক মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা মেয়ে এক বাটি তেল নিয়ে তার পাশে বসেছে। মাথার চুল ভাগ করে সে তেল দিতে দিতে বলল, তোদের ডিপার্টমেন্টের অয়ন ভাই যা খেল দেখালো, আজকে নাকি মোটা মামার দোকানে মারামারিও করেছেন। রাব্বি ভাইয়ের নাক ভেঙে দিয়েছেন, ভাইয়া হাসপাতালে। রাইসা তার কথা শুনেও না শোনার ভান করলো। সে হাতে পায়ে অলিভ অয়েল মাখতে ব্যস্ত। শীত শীত পড়েছে দক্ষিণবঙ্গে, আবহাওয়া শুষ্ক। সকালে ঠান্ডা লাগে, একটা কম্বল কিনতে হবে। রাতে খুব ঠান্ডা লাগে। গণরুমে একজনের জন্য ফ্যান বন্ধ করা হয় না। মৃধা রাইসার কোনো সাড়া না পেয়ে নিজে থেকেই বলল, আচ্ছা, তুই জানিস মেয়েটাকে? রাইসা ভ্রু কুঞ্চিত করলো, বিরক্ত স্বরে বলল, আমি কি করে জানবো? তুই অয়ন ভাইয়ার আন্ডারে কাজ করিস না? তোর তো জানার কথা ভাইয়ার গার্লফ্রেন্ডকে। কাজ করি, খোশ গল্প না। আচ্ছা, মেয়েটা তোদের টপার প্রাপ্তি না তো? এবার উঠে দাঁড়ালো রাইসা। তার মেজাজ খারাপ হয়ে গেছে। মৃধা অবাক স্বরে বলল,
কোথায় যাচ্ছিস? বয় না। আমার কাজ আছে। কান দিয়ে গেছে ছিলে, এই জিনিসপত্রে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। আর প্রাপ্তি, তোর মতো রোদে বলে মাথায় তেল দিতে দিতে ফালতু কথা বলার সময় নষ্ট করে না। সুতরাং অয়ন ভাইয়া যে মেয়েকে নিয়েই চিপায় যাক না কেন, সে প্রাপ্তি না। বাবা, শুনেছিলাম তোদের নাকি ঝগড়া হয়েছে। হ্যাঁ, আমাদের ঝগড়া হয়েছে, কিন্তু আমি ওকে চিনি। ও আজাইরা কাজ করার মেয়ে না। বলেই নিজের ঘরে চলে এলো রাইসা। প্রাপ্তিকে নিয়ে চিন্তা হচ্ছে। মেয়েটা যদি প্রাপ্তি হয়ে থাকে তবে অনেক কথার সম্মুখীন হতে হবে তার। আগের মতো সম্পর্কটা থাকলে মেয়েটার সাথে কথা বলা যেত, কিন্তু এখন প্রাপ্তি কখনোই কথা বলবে না। ঠিক কত মাস কিংবা কত বছর পর এই বাড়িতে এসেছে সেই হিসেবটা নেই অয়নের কাছে। কলিং বেল চাপতে ঘরের ছোট্টা কাজের মেয়েটা দরজাটা খুলল। অয়নকে দেখে সে অবাক নয়নে চেয়ে আছে। মেয়েটা অয়নকে চিনে না, খুব স্বাভাবিক। মৃণালিনীর স্বর শোনা গেল। কে এসেছে পারুল? পারুল নামক মেয়েটা চেঁচিয়ে বলল, একটা লম্বা পোলা, আবরার ভাইজানের লাহান। মৃণালিনী এগিয়ে দরজার কাছে এলো। অয়নকে দেখে সে হতভম্ব চোখে তাকিয়ে রইল কিছু সময়। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। অয়ন মায়ের দিকে না তাকিয়ে বলল, আরিফুল শিকদার বাসায় আছেন? মৃণালিনীর কপালে মৃদু ভাঁজ পড়ল। ভারী স্বরে বললেন, বাবা হয় তোমার। অয়ন মাথা নাড়ল, তাচ্ছিল্য ভরে বলল, বাবা বাসায় আছেন? মৃণালিনী ছেলের কণ্ঠস্বরে কিছুটা লজ্জাও পেলেন। হালকা স্বরে বললেন, ভেতরে এসো। আমার ওনার সাথেই কাজ। মৃণালিনীর মুখে অস্পষ্ট কষ্ট ভেসে উঠল। দীর্ঘশ্বাস ফেলে বললেন, স্টাডি রুমে আছেন। আরিফুল শিকদার শুক্রবার শনিবার বের হন না। অবশ্য বাড়ি থেকে বের না হলেও যে তিনি খুব পরিবারকে সময় দেন তেমন নন। তিনি খুব আলাদা মানুষ, বেশি কথা বলতে পছন্দ করেন না। তিনি তার দায়িত্বে কখনোই পিছপা হন না। তিনি সবার সব প্রয়োজন পূরণ করেন বটে, কিন্তু মানুষের প্রয়োজন শুধু পার্থিব জিনিস কিংবা টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানুষের প্রয়োজন সঙ্গ হয়, ভালোবাসা হয়, সময়ও হয়, যা আরিফুল শিকদারের কাছে তার পরিবার কখনোই দাবি করতে পারে না। তারা পরিবার, সুখী পরিবার, সবাই সবার মতো সুখী থাকার চেষ্টায় ব্যস্ত। আরিফুল শিকদারের স্টাডি টেবিলের উপর ব্ল্যাক কফির ধোয়া তোলা মগ। আরিফুল শিকদার তার নতুন প্রজেক্টের কাজে নিমগ্ন। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। আরিফুল শিকদার মাথা না তুলেই বললেন, মৃণাল, আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। আপনার 10 মিনিট সময় হবে? অয়নের স্বর শুনে চমকাল আরিফুল শিকদার। চোখ তুলে চাইলেন, বিস্মিত হলেন ভীষণ, কিন্তু বিস্ময়খানা প্রকাশ করলেন না। স্বাভাবিক স্বরে বললেন, বলো। মৃণালিনী অয়নের জন্য অপেক্ষা করছে খাবার টেবিলে। ছেলেটাকে আজ জোর করে খাইয়ে দিবে। কতদিন পর দেখছে সে তাকে। সকাল থেকে কেন যেন মনে হচ্ছিল অয়নের জন্য মন পোড়াচ্ছিল। তাই তো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছে। এই তরকারি ঘরে কেউ খাবে না মৃণালিনী জানে, অথচ সে রান্না করেছে। অয়নের এই তরকারিটা খুব পছন্দের। অবশেষে ছেলেটা আজ এলো। মৃণালিনী তাকে জোর করবে, হাত টেনে বসাবে দরকার হলে। মৃণালিনীর এখনো মনে আছে ছোট অয়ন নিজের হাতে খাওয়া শেখার পরও জোর করত তার কাছে যাওয়ার জন্যে। মৃণালিনীর চোখ ভিজে এলো। বিশ্রী স্মৃতিগুলোর আড়ালে তার ছেলের ছোটবেলাটা মূর্ছা গেছে। এর মধ্যে ঝনঝনে বিকট শব্দ কানে এলো মৃণালিনীর। কেঁপে উঠল সে, ছুটে গেল আরিফুলের ঘরে। দরজা ঠেলে ঢুকতেই দেখলো মেঝেতে আরিফুল শিকদারের প্রিয় কফি মগটা ভেঙে চুরমার হয়ে আছে। কালো কফি ছড়িয়ে আছে সাদা মেঝেতে। অয়নের মাথা নত। এগিয়ে যেতেই কেঁপে উঠল মৃণালিনী। অয়নের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। অয়ন মাথা নিচু করে আছে। আরিফুল শিকদারের চোয়াল শক্ত, মাথার রগ ফুলে গেছে, চোখ রাগে গমগম করছে। তিনি রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, খুব নিজের ছেলের জন্য পাগল হও না তুমি। তোমার ছেলে একটা অমানুষ। আমি কল্পনাও করতে পারি না এই ছেলের সাথে আমার নাম জড়িত। ছি, আমার এতদিনের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছে। মৃণালিনী অয়নের দিকে বিমূঢ় দৃষ্টিতে চাইল। তাকে অবাক করে অয়ন বলল, আমি কখনো কিছু চাইনি আপনার কাছে, আজ কিছু চাইব। আপনার যত রাগ আপনি আমার উপর বের করতে পারেন, কিন্তু আমাকে ফিরিয়ে দেবেন না। কথাটা বলে হাঁটু গেড়ে বসে পড়ল অয়ন। মৃণালিনী এখনো বুঝতে পারছে না কি হয়েছে। মৃণালিনী অবুঝের মতো শুধালো, হয়েছে কি? তোমার ছেলের কমপ্লেন এসেছে। কোন মেয়েকে নিয়ে উনি অন্ধকারে ধরা পড়েছেন। স্টাবলিশ থেকে ডাক পড়েছে। আমাকে যেতে হবে। বলি, এখন আমাকে দরকার কেন? তুমি নাকি ইন্ডিপেন্ডেন্ট। আমাকে প্রয়োজন নেই, আমার নামের প্রয়োজন নেই। এখন আমার কাছে এসেছো কেন? এবার বুঝেছো বাবার নামের কি দরকার?
আর মহারাজ তো আরও অগ্রিম। পড়াশোনার সময় এমন গুন্ডামি করে বেড়ালে এমনই হবে। মৃণাল, ওকে আমার সামনে থেকে নিয়ে যাও, আমার রাগ বাড়ছে, আমি আবার মেরে বসতে পারি, নিয়ে যাও ওকে। মৃণালিনী অয়নের হাত টেনে ধরল, বলল, উঠো উঠো, আমাকে বলো তুমি কি করেছো, আমি শুনছি। অয়ন মায়ের দিকে চাইলো। তার চোখ জোড়া বড্ড বেশি বিষণ্ণ, ঠোঁটটা কেটে গেছে। মৃণালিনীর মায়া হলো, হয়তো এতদিনের দূরত্বটা তার মমতাকে নাড়িয়ে দিয়েছে। অয়নের মুখে হাত দিয়ে বলল, উঠো, আগে খাবে, চলো। আরিফুল শিকদার স্ত্রীর এমন ভাষ্যে অবাক স্বরে বললেন, তুমি এখন এই ছেলেকে খাওয়াবে? মৃণালিনী উত্তর দিল না। সে অয়নকে টেনে তুলতে ব্যস্ত। ঠিক 10টা নাগাদ কাদের স্যারের রুমের বাহিরে উপস্থিত হলেন আরিফুল শিকদার, মোতালেব সাহেব, জামশেদ মজুমদার এবং প্রাপ্তির চাচা পলাশ মজুমদার। প্রাপ্তি এবং অয়ন দুজনে দুই কোণায় দাঁড়িয়ে আছে। প্রাপ্তি তার নিয়ম অনুযায়ী এই সকালে ল্যাব শেষ করে এসেছে। অয়নের দৃষ্টি তার মধ্যে নিবদ্ধ হলেও সে একটাবারের জন্য চাইল না অয়নের দিকে। সে তার ভবিতব্যটা হয়তো জানে। অয়নের সাথে তার আর কখনোই দেখা হবে না। সে কেবল এক অব্যক্ত অনুভূতি হিসাবেই মনের এক কোণায় থেকে যাবে চিরটাকাল। প্রাপ্তি সেই অব্যক্ত অনুভূতিকে নাম দিতে চায় না, তাই অয়নের ফোনও এই 2 দিন রিসিভ করেনি সে। কাদের স্যারের রুমে সবাই একসাথে প্রবেশ করলেন। স্যার সবাইকে বসতে বললেন। চা এবং পানির ব্যবস্থাও করা। তিনি খুব শান্ত স্বরে বললেন, আপনারা জানেন নিশ্চয় আমি কেন ডেকেছি। একটু থেমে বললেন, এটা একটা ওপেন ইউনিভার্সিটি, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, তবে কিছু রুলস, কিছু ভদ্রতা, এগুলো মেনটেন করতে হয়। প্রেম করা অন্যায় নয়, কিন্তু সব কিছুর সীমা থাকা প্রয়োজন। আমি যেভাবে তাদের দেখেছি সেটা দৃষ্টিকটু। আমি চাইলে হয়তো অনেক কিছু করতে পারতাম। আই হ্যাভ দ্য অথরিটি। তবে আমি চাই না দুজন ব্রিলিয়েন্ট স্টুডেন্টের লাইফ নষ্ট হোক। আর মোতাল্লেব আমার বন্ধু, তার ভাগ্নি আমার ভাগ্নির মতো। আরিফ আমার প্রিয় ছাত্র। আমি চাই না আমাদের সম্পর্কটা নষ্ট হোক। তাই আপনাদের ডাকা, আপনাদের ওপর আমি ছেড়ে দিচ্ছি। আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি ওদের শুধু ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম নো মাসির। আরিফুল শিকদার গম্ভীর স্বরে বললেন। ধন্যবাদ স্যার। কিন্তু জামশেদ শিকদার কোনো কথা বললেন না। তিনি উঠে দাঁড়ালেন, সালাম দিলেন কাদের সাহেবকে, তারপর বেরিয়ে গেলেন। পলাশ তার পেছনে পেছনে বের হলো। প্রাপ্তিও পিছু নিল। রুম থেকে বের হয়ে তিনি প্রাপ্তিকে কঠিন স্বরে বললেন, ব্যাগ গুছানো তোমার? আমি যাব না, আমি কোনো অন্যায় করিনি। পলাশ মজুমদার হালকা ধমকে বললেন, ভুল করে গলা বাজানো ভালো দেখায় না প্রাপ্তি। জামশেদ মজুমদার খুব শীতল স্বরে বললেন, তোমার কাছে দুটোই পথ আছে, হয় তুমি আমাদের সাথে বাড়ি যাবে, নয়তো সারা জীবনের জন্য আমার বাসা, তোমার মা এবং তোমার বোনদের সঙ্গে সম্পর্ক শেষ করে এখানেই নষ্টামি করবে। এখন বেছে নাও। বাবার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে প্রাপ্তি। মুখ থেকে কোনো কথা বের হলো না। শুধু প্রাপ্তির চোখগুলো অস্পষ্ট বিতৃষ্ণা ফুটে উঠল। তার সম্মুখে যে কঠোর মানবটি দাঁড়িয়ে আছে সে তার নিজের জন্মদাতা, অথচ এই লোকটার অন্তর পাথর। কোথাও যেন পড়েছিল পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছেন, কিন্তু একজনও খারাপ বাবা নেই। কথাটা মুহূর্তে মিথ্যে হয়ে গেল। জামশেদ মজুমদার সেই খারাপ বাবাদের ক্ষুদ্র সংখ্যার মধ্যে পড়েন। জামশেদ মজুমদার সেই খারাপ বাবাদের ক্ষুদ্র সংখ্যার মধ্যে পড়েন, কারণ সে সেই জিনিসটা দিয়ে প্রাপ্তিকে ব্ল্যাকমেল করছে, যা প্রাপ্তির দুর্বলতা। প্রাপ্তির দুর্বলতা তার মা। এই বিশাল পৃথিবীতে কেবল একটা মানুষ আছে যাকে প্রাপ্তি ভালোবাসে, ভীষণভাবেই ভালোবাসে। এই মুহূর্তে সে যদি নিজের জেদে অটুট থাকে, তাহলে তাকে তার মাকে ছাড়তে হবে। এই বিশাল পৃথিবীতে মাকে ছাড়া সে কি করে থাকবে? তার মন মস্তিষ্ক ভেসে উঠল মাহীন এই কুৎসিত পৃথিবীর বাস্তবতা। বিশাল পৃথিবীতে প্রাপ্তি একা। সেই মুহূর্তে এই পৃথিবীটা নিতান্ত নিষ্ঠুর এবং কুৎসিত লাগতে শুরু করলো। জামশেদ মজুমদারকে হাড়ে হাড়ে চিনে সে যখন বলেছে সে মায়ের সাথে প্রাপ্তিকে কথা বলতে দিবে না, সে এমনটাই করবেন। মুনিরা মেয়ের জন্য ছটফট করবেন, হয়তো তিনি প্রাপ্তিকেই বেছে নেবেন। কিন্তু পাপিয়া, তার কি দোষ? প্রাপ্তির স্বার্থপরতা তার বোনের সাজানো পৃথিবীটা এলোমেলো করে দিবে। এক বিশাল স্রোতের মতো চিন্তার ঢেউ শক্ত প্রাপ্তির ভেতরকে নাড়িয়ে দিল। জামশেদ মজুমদারের নিরেট অহংকার তার সমস্ত শরীরে প্রকটভাবে প্রকাশ পাচ্ছে। শটান দেহে বিন্দুমাত্র করুণা নেই, তার চোখের দৃষ্টিতে কোমলতা নেই। মেয়ের দিকে তার চাহনি দেখে কারোর অনুমান করার সাধ্য নেই প্রাপ্তি তার ঔরসজাত, আর তার চাহনি এরূপ যেন নিতান্ত পাপিষ্ট কোনো প্রাণের দিকে একরাশ ক্ষোভ জাহির করছেন। তিনি অনমনীয় স্বরে বললেন, আমাদের বাস 2টাই। প্রাপ্তি শুষ্ক চোখে বাবার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমি কোনো অন্যায় করিনি। জামশেদ সাহেবের দৃষ্টির প্রখরতা বাড়বে, তীক্ষ্ণ হলো চাহনি। তিনি মেঘমন্দ্র কণ্ঠে বললেন,
সেটা বোঝার ক্ষমতা নেই তোমার। আমি অহেতুক তর্কে জড়াতে চাই না। তুমি কি যাবে নাকি যাবে না? গেলে আমরা অপেক্ষা করব, না গেলে আমরা এখনই চলে যাব। তোমার মায়ের সাথে নিশ্চয়ই তোমার কথা হয়েছে, সে তোমাকে নিশ্চয়ই বুঝিয়েছে। প্রাপ্তি ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইলেন। মা তাকে বলেছে, বুঝিয়েছে জীবনটা কে ভাগ্যের অনিশ্চয়তায় ছেড়ে দিতে। জামশেদ সাহেব এবার ঈষৎ অধৈর্য হয়ে বললেন, তোমার জন্য সারাদিন বসে থাকার মতো সময় আমার নেই। তোমার যেতে না ইচ্ছে হলে এখানেই থাকো, তবে তোমার মায়ের সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। আমরা ভুলে যাব আমাদের কোনো মেয়ে আছে। প্রাপ্তি কিছুক্ষণ চুপ থেকে ধীর স্বরে বলল, আমি আমার ব্যাগ গুছিয়ে আছি। প্রাপ্তি শুধু নিজের বইগুলোই ব্যাগের মধ্যে গুছালো। ক্লাসের টাইম বলে রুম ছিল প্রায় ফাঁকা। যারা ছিল হয় কানে হেডফোন গুজে পড়ছে, নয়তো কাঁথা মুড়ে শুয়ে আছে। প্রাপ্তির জন্য ভালো হয়েছে, তাকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। প্রাপ্তির তোষকের উপরে চাদরটা অর্ধেক তুলে বালিশগুলো ঢেকে দিল। এই চাদর আর তোষকটা অয়নকে পরানোর টাকা দিয়ে কিনেছিল সে। হঠাৎ অয়ন নামটা তীব্রভাবে হানা দিল মনে। অয়ন মানুষটা চাতক পাখির মতো তার দিকে তাকিয়েছিল। প্রাপ্তির ধারণা পৃথিবীতে হয়তো এই স্নেহ যত্ন বিষয়গুলো তার জন্য তৈরি হয়নি। অয়ন নামক মানুষটা অতর্কিতে তার খরা জীবনে প্রবেশ করেছিল। তার আবেগ যত্ন ও স্নেহগুলো প্রাপ্তিকে কোথাও না কোথাও লোভী করে তুলেছিল। তাই তো তার প্রেম নামক অলিক চোরাবালিতে প্রাপ্তি পা দিয়েছিল। মোবাইলটা তার হাতে নিল সে। শেষবারের মতো মানুষটার মুখে ভালোবাসাটা শব্দটা শুনতে ইচ্ছা করছে। অবান্তর ইচ্ছে। এই ইচ্ছের কোনো মানে নেই, কোনো কারণ নেই। অথচ প্রাপ্তি ঠিক ফোন করলো সেই নাটকেস নামক সেভ করা কন্টাকে। একবার ফোন বাজতেই ওপাশ থেকে ধরা ভাঙা স্বর কানে এলো। ভালোবাসা। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতরটা একটা শূন্যতা অনুভব হলো। কিছু একটা তার বুকটা খামচে ধরেছে। কিছুক্ষণ চুপ থাকলো সে। ওপাশের মানুষটার অস্থির নিঃশ্বাস কানে আসছে, সেই সাথে কাতর একটা স্বর। তুমি কেমন আছো ভালোবাসা? প্রাপ্তি উত্তর খুঁজে পেল না। সে ভালো নেই, একদম ভালো নেই। অথচ উত্তরটা দিতে পারল না। অকারণে চোখ জ্বলছে, যেন শরীরের প্রতিটা রন্ধ্র নিংড়ে বিষাদের জোয়ার নামতে চাইছে। অয়নও চুপ হয়ে গেল। কিছু সময় চুপ থেকে বলল, আমি সরি ভালোবাসা, আমি সরি। আমি তোমাকে অনেক ডিসঅ্যাপয়েন্টেড করেছি। আমি বুঝি না কেন কেন যেন যখন আমি কাউকে হ্যাপি করতে চাই উল্টো তাকে ডিসঅ্যাপয়েন্ট করে ফেলে। আমি সরি ভালোবাসা, তোমাকে আমার জন্য। আমি বাসায় চলে যাচ্ছি, আর কখনো ক্যাম্পাসে আসবো কিনা জানি না। আমার সামনে কি ভবিষ্যৎ আছে আমি সেটাও জানি না। আপনি নিজেকে দোষারোপ করবেন না। যা হয়েছে আমাদের ভাগ্যে ছিল হয়তো। এখানে কারো কোনো হাত নেই। হয়তো নিজেকে দোষ দিয়ে এনার্জি নষ্ট করবেন না। অয়ন স্তম্ভিত হয়ে বসে রইল। গলা থেকে একটা স্বরও বের হলো না। প্রাপ্তি একটু থেমে বলল, অয়ন ভাই, পারলে আমায় ভুলে যেন। আমি যদি ক্যাম্পাসে ফিরেও আসি তবুও আমাদের আর রাস্তা না মেলাই মঙ্গল। কি লাভ বলুন তো অহেতুক এই আবেগে নিজেকে জড়ানোর, উদয় কষ্ট পাওয়া। আপনি একদিন বলেছিলেন আমাদের ডেস্টিনি এক সুতোয় বাঁধা। আমার মনে হয় আপনি ভুল। আমরা যখনই একে অপরের সামনে এসেছি কখনো ভালো হয়নি, বরং শুধু ক্ষতিই হয়েছে। তাই নিজেকে সামলে নিন। প্রাপ্তি বলছিল ঠিকই, অথচ তার ভেতরটা জুড়ে এক ভোঁতা যন্ত্রণা তাকে কাবু করে তুলেছিল। এই ব্যাখ্যার কারণটা কি নিজের স্বপ্নের ধ্বংসস্তূপের জন্যে, নাকি সদ্য অনুভূত আবেগ অঙ্কুরে বিনষ্ট হবার জন্যে? সে বুঝতে পারছে না। প্রাপ্তি ফোনটা কেটে দিল। ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল গণরুম থেকে। সিঁড়ি থেকে নামার সময় রাইসার সাথে দেখা হলো তার। ক্লাস থেকে রুমে যাচ্ছিল। রাইসা প্রাপ্তির হাতে ব্যাগ দেখেই শুধালো, তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে। হঠাৎ? প্রাপ্তি উত্তর দিল না। আসলে উত্তরটা তার কাছে নেই। কেন যাচ্ছে সে? বাবার সাথে জেদ ধরে সে থেকে যেতে পারত, কিন্তু কি যায় আসতো? পরিবার ছাড়াও পৃথিবীতে মানুষ থাকতে পারে, কিন্তু মাকে ছাড়াই নিষ্ঠুর পৃথিবীতে মোকাবেলা করার সাহস হয়তো জোগাতে পারেনি সে। রাইসার দিকে চেয়ে মৃদু হেসে বলল, ভালো থেকো। বলেই পাশ কাটিয়ে বেরিয়ে গেল। হলের অফিসের সামনে বিশাল যে আয়না লাগানো, তাতে একবার নিজেকে দেখল সে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ, আত্মমর্যাদা সম্পন্ন প্রাপ্তির বদলে এক কাবু জীর্ণ দেহের মেয়েকে দেখতে পেল। মেয়েটার চেহারা তার মতোই, শুধু ভেতরটা জুড়েই পরাজয়ের হাজারো আঘাত। এই পরাজয় নিজের কাছেই। মজুমদার ম্যানশনে বিয়ের তোড়জোড়। ফুপুরা প্রতিদিন নতুন নতুন পাত্রের সন্ধান নিয়ে হাজির হচ্ছেন। প্রতিদিনই কেউ না কেউ দেখতে আসছে প্রাপ্তিকে। প্রাপ্তির মতামতের এখনো মূল্য নেই। দাদি তো তাকে দেখেই বলেছিলেন,
কইছিলাম মাইয়ারে এত পড়ানোর দরকার নাই, মাইয়া পইরা কি দেশের নেত্রী হইব? সে বংশের নাম ডুবাইছে, ছেলে মেয়ের মাখামাখি, সি সি। মেজো ফুপু ফাঁক পেলে মুনিরা বেগমকে বলেন, কি ভাবি, খুব তো মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়াতে পাঠালে, লাভ কি হইল? মেয়ের নাম ডুবাইলই তো। মুনিরা চুপ করে থাকেন, উত্তর দেন না। এদিকে প্রাপ্তির ইচ্ছাকৃত অপরিপাটি সত্তাকে জোরপূর্বক পরিপাটি করে নতুন নতুন পাত্রের সামনে তাকে পরিবেশন করা হচ্ছে। অর্থের দিক থেকে কেউই নগণ্য নন, কেউ কেউ তো সৌজন্যের খাতিরে বলেনও। বিয়ের পর মেয়েকে আমরা পড়াবো, ইঞ্জিনিয়ার বউ আমাদের। পাত্র একজন অযোগ্য নয়, কেউ ডাক্তার, কেউ ব্যাংকার, তো কেউ ইঞ্জিনিয়ার, একজন বিসিএস ক্যাডারও। তবুও বিয়েটা ঠিক হচ্ছে না, কারণ যখনই ছেলে তার সাথে একা একা কথা বলতে চাচ্ছে ঠিক তখনই ঝামেলা বাঁধছে। ঝামেলাটা অবশ্য প্রাপ্তিই বাঁধাচ্ছে। সে সুন্দর মতো স্থির মুখভঙ্গিতে নির্বিকারভাবে বলছে, আপনাকে বলির পাঠা বানানো হচ্ছে। আপনি যদি পাঠা হতে চান আমাকে বিয়ে করতে পারেন, তবে আমার একটা প্রেমিক আছে যার সাথে আমাকে ঝোপঝাড়ে ধরা হয়েছে। আমি বিয়ের আগ মুহূর্তেই প্রেমিকের সাথে পালাবো। প্রাপ্তির এই কথা শোনা মাত্র ছেলেগুলো বিয়ে ভেঙে দেয়। জামশেদ সাহেব তখন সুধান তারা উত্তরে জানায়, আমরা আপনার এই নির্লজ্জ মেয়েকে বাড়ির বউ বানাবো না। অনেক জোরাজোরির পর তারা প্রাপ্তির বলা কথাগুলো জানায়। জামশেদ সাহেব মেয়ের এমন আচরণে রেগে মেগে মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন, তুমি পাত্রপক্ষকে এসব বলেছো? হ্যাঁ, মিথ্যে তো বলিনি। আপনারা তো মনে প্রাণে এটাই বিশ্বাস করেন। বিয়ে নামক এত বড় ব্যাপারে আমি তো সত্য লুকাতে পারি না। প্রাপ্তি খুব শান্ত ভঙ্গিতে উত্তর। তার উত্তরের সাপেক্ষে যুক্তি হারিয়ে ফেলেন জামশেদ মজুমদার। না পেরে গজগজ করতে করতে স্ত্রীকে বলেন, মনিরা, তোমার মেয়েকে সামলাও। কোনোদিন আমি নিজে সংযত হারিয়ে ফেলবো। আমাকে খারাপ হতে বাধ্য করো না। প্রাপ্তি নির্বিকার। সে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে বই খুলে বসে থাকে। ক্লাস না করুক, পড়াশোনা বন্ধ করেনি। সে শুধু দেখতে চায় বাবা কতদিন নিজের জেদে অটুট থাকতে পারেন। নীরব। বিকাল 4টা বাজে। আসরের আজান শোনা যাচ্ছে। এরই মধ্যে মেজো ফুপুর কণ্ঠ ভেসে আসছে বসার ঘর থেকে। মিটিং হচ্ছে সেখানে। তিনি ক্ষণক্ষণে স্বরে বলছেন, তোমার মেয়ের যা স্বভাব, আমার মনে হয় এই ছেলের থেকে ভালো কাউকে আমরা পাবো না। এখন আপনি বুঝেন কি করবেন। চাচিও মৃদু স্বরে তাল দিয়ে বললেন, প্রাপ্তি এহেন মানুষ নেই যাকে বলে নাই যে সে ঝোপে ঝাড়ে ছেলেদের সাথে ধরা পড়ায় তাকে বিয়ে দেওয়া হচ্ছে। এমনকি কাজের মেয়েরাও জানে। তারা সারা পাড়া রটিয়েছে। সেদিন সবজি কেনার সময় 7তলার ভাবি জিজ্ঞেস করেছেন। আমার লজ্জায় মাথা কাটা যায় যায় অবস্থা। আমি বলেছি সব বানোয়াট, বুয়াদের ষড়যন্ত্র। ভাইজান, আপনি জেদ ছেড়ে দেন। ঘরে আরও ছেলে মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ ভাবেন। প্রাপ্তিকে বিয়ে না দিলে পাপিয়ার বিয়েও হবে না। শেষমেশ যখন দাদি বললেন, দ্রুত বিয়াটা দিয়ে দাও জামশেদ, তোমার এই জেদি মাইয়া বিয়ের পরে সিধা হইব। প্রাপ্তি নিজের রুম থেকে সবটাই শুনতে পেল। বুঝতে পারলো আরেকটা মুরগি খোঁজা হয়েছে। নিশ্চয় এই মুরগিকে মেজো ফুপু দুপুরে খুঁজে এনেছেন। প্রাপ্তি গা করল না। তার পরিবার যা পারে করুক, প্রাপ্তিও দেখতে চায় তারা কখন ক্ষান্ত হবে। পরদিন এই সকালে ঘরের মহল বদলালো। সকাল থেকে পাত্রপক্ষের আপ্যায়নের আয়োজন। সবাই ব্যস্ত। পায়েল প্রাপ্তিকে সুন্দর মতো সাজিয়ে দিল। একটা নীল শাড়ি পরালো তাকে। আঁচলে অপরাজিতা ফুলের তৈলচিত্র ফুটে উঠেছে। হালকা সাজ। প্রাপ্তি এক দফা আয়নায় নিজেকে দেখে পায়েলের উদ্দেশ্যে বলল, এগুলো অহেতুক করছিস আপা। আমি বিয়ে করছি না, তাতে আমার কি? খবরদার এমনটা করিস না বাবা, এবার কিন্তু তোকে ছাড় দিবে না। তিনি আমার কথা শুনেননি, আমিও তার কথা শুনতে বাধ্য না। আমি তো তার বাসায় এসেছি, আমি ইউনিভার্সিটিতে ফিরছি না। তাহলে কি সমস্যা? আমি বিয়েতেও অমত করছি না, শুধু সত্যটা জানাচ্ছি আমি। পায়েল হল ছেড়ে দিল। প্রাপ্তির সাথে তর্ক করবে না সে, নিজের এনার্জি নষ্ট করবে না। পাত্র পক্ষ এলো রাত 8টা নাগাদ। প্রাপ্তি নিজের ঘরেই ছিল। মিনিট 10 পর বড় ফুপু তাকে বলল, যা ট্রেনে বসার ঘরে যা। প্রাপ্তিও কোনো প্রতিবাদ করলো না। মোটামুটি নিশ্চিত
এবারও বিয়েটা ভেঙেই যাবে। কিন্তু বসার ঘরে যেতেই তার পা আটকে গেল, কারণ সোফায় বসা ছেলেটা আর কেউ নয় বরং অয়ন। প্রাপ্তি স্থির চোখে ঠিক কতটা সময় তাকিয়ে রইল, সেই সময়ের হিসাবখানা তার কাছে নেই। অয়ন এখানে কেন এসেছে এবং কিভাবে এসেছে, এই দুটো প্রশ্ন তার মস্তিষ্ককে ঘিরে ধরে রেখেছে। কোডিং এত জটিল নয় যতটা জটিল লাগছে বর্তমান ঘটনাটি। সিঙ্গেল সোফায় সাদা কালো চেক শার্ট এবং কালো জিন্স প্যান্ট পরে ফিটবাবু হয়ে বসে আছে অয়ন। তার অপর সোফায় আরিফুল শিকদার এবং মৃণালিনী। আরিফুল শিকদারের মুখে উৎসাহের ছিটে ফোটাও নেই, তাকে বরঞ্চ বিরক্ত দেখালো। একটু পরপর শুধু ঘড়ির দিকে তাকাচ্ছেন, যেন বের হতে পারলেই বাঁচেন। মৃণালিনীর মুখ উজ্জ্বল, তিনি কথা বলছেন সবার সাথে, বিশেষ করে মেজফুপু এবং সেজফুপুর মধ্যে এক অন্যরকমের উৎসাহ। এদিকে জামশেদ মজুমদার তার গাম্ভীর্য নিয়ে বসে আছেন, তার চোখে মুখে উৎসাহ কিংবা আনন্দের রেশ নেই। তিনি একমাত্র মায়ের কথা রাখতে যে রাজি হয়েছে সেটা তার কঠিন গম্ভীর মুখখানাতে স্পষ্ট। প্রাপ্তিকে চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেজফুপু উৎসাহের সাথে বললেন, দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়। ঠিক সেই মুহূর্তেই চোখাচোখি হলো অয়নের সাথে। অয়নের কাতর তৃষিত চোখ জোড়া প্রাপ্তিকে দেখতেই উজ্জ্বল হয়ে উঠল। শুষ্ক ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল। প্রাপ্তিকে বসানো হলো মৃণালিনীর পাশে। মৃণালিনী তার হাতটা নিজের হাতে নিয়ে ধীরে শুধালো, ভালো আছো? প্রাপ্তি মৃদু মাথা দোলালো। তার মস্তিষ্ক এখনো ধোঁয়াশার ভ্রান্ত হয়ে আছে। আর চোখে একবার অয়নের দিকে তাকাতে চোখ সরিয়ে নিল। নির্লজ্জ লোকটা তার দিকেই তাকিয়ে আছে। বসার ঘরে মুরব্বী মানুষদের অভাব নেই, অথচ অয়ন শুধু তার দিকে তাকিয়ে আছে। কোনো লাজ শরমের বালাই নেই, কোনো রাগঢাক নেই। কথাবার্তা তেমন হলো না, কারণ কথা বলার মানুষেরাই কথা বলতে আগ্রহী নয়। মৃণালিনী বলে উঠল, আমরা চাই বিয়েটা খুব দ্রুতই সম্পন্ন হোক, যেহেতু ছেলে মেয়েদের মধ্যে কোনো আপত্তি নেই। মৃণালিনীর কথাটা শেষ হবার আগেই অয়ন বলে উঠল, আমি প্রাপ্তির সাথে একটা আলাদা কথা বলতে চাই। অয়নের কথাটা বসার ঘরকে নীরব করে তুলল। জামশেদ সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন অয়নের দিকে, বিদ্রুপ ভরে শুধালেন, তোমাদের মধ্যে এখনো কথা বলার অবস্থা আছে নাকি? আমি প্রাপ্তির অমতে তাকে বিয়ে করতে চাই না। আমার বিয়েতে মত আছে বলে প্রাপ্তরও থাকবে এমনটা তো নয়। অয়নের স্পষ্ট ভাষ্যে খানিকটা বিস্মিত হলেন জামশেদ মজুমদার। পরিবেশ গম্ভীর হয়ে উঠল। আরিফুল শিকদার খানিকটা বিরক্ত স্বরে বললেন, এখানে কথা বলার কি আছে? অনেক কিছু আছে যা আমাদের পার্সোনাল, আপনাদের সামনে তো করা যাবে না। আরিফুল শিকদারের চোয়াল কঠিন হলো। তিনি কিছু বলতে উদ্ধত হতেই মৃণালিনী বলে উঠল, তোমরা ছাদে যাও না হয়, আমরা অপেক্ষা করছি। বিয়েতে অনেক কিছু কথাই তো বলতে হয়, আমরা না হয় সেগুলোই বলি। মেজফুপু পায়েলকে ইশারা করলো, ফলে দুজনকে ছাদে দিয়ে আসলো সে। আকাশ মেঘহীন, অর্ধচন্দ্র স্পষ্ট দেখা যাচ্ছে। পরিষ্কার আকাশে শীতের হিমেল হাওয়া ঢাকা নগরীকে ছুতে পারেনি ঠিক, কিন্তু শুষ্কতা বেড়েছে। প্রাপ্তি হনহন করে হেঁটে ছাদের রেলিংয়ের কাছটায় দাঁড়ালো। ছাদে একটা হলুদ লাইট লাগানো হয়েছে নতুন, সেই লাইটের হলুদ আলোয় প্রাপ্তির নির্জীব মুখখানাও ভীষণ মায়াবী লাগছে। প্রাপ্তিকে এ শাড়িতে দেখলেই অয়নের বুকে দামামা বাজে। প্রথমে বিষয়টাকে নিতান্ত ইরিটেটিং তকমা দিলেও এখন দারুণভাবে বুঝতে পারছে বুকের এই অজানা ঝড়ের কারণ কি। প্রাপ্তিকে নীল রঙে সবচেয়ে বেশি সুন্দর লাগে, যেন নীল রংটা তার জন্যই তৈরি। অয়নের ইচ্ছে হলো মন ভরে কিছুটা সময় প্রাপ্তিকে দেখতে, কি দারুণ লাগছে ওকে। আচ্ছা, সে কার প্রেমে পড়েছিল, পরিপাটি প্রাপ্তির নাকি অপরিপাটি প্রাপ্তির? এখনো যদি প্রাপ্তির অপরিপাটি রূপ থাকতো, তবুও কি সে একইভাবে তাকে হ্যাংলার মতো দেখতো? হ্যাঁ, সে তখনও দেখতো, কারণ সে প্রাপ্তিকে সকল রূপেই ভালোবেসেছে। সে প্রাপ্তিকে প্রাপ্তির জন্য ভালোবেসেছে। অয়নের চিন্তার মেঘে ছেদ পড়ল প্রাপ্তির কণ্ঠ। আপনি এগুলো কেন করছেন? আমি তো আপনাকে বিয়ে করব না, আমি কাউকেই বিয়ে করব না। আপনি কেন আমার পারফেক্ট প্ল্যান ভণ্ডুল করে দিতে চাচ্ছেন? তো কি করব? বিয়ে করে নেব? আর আমার স্বপ্ন, আমি যে স্বপ্নের জন্য এত কাল লড়েছি, সেগুলোর কি হবে? ভুলে যাব সব? আই স্যাক্রিফাইড আ লট। যে বয়সে বাচ্চারা পুতুল নিয়ে খেলে, রান্নাবান্না খেলে, সেই সময় আমি নিজেকে বইয়ে গুজে রেখেছি যেন আমার রেজাল্ট খারাপ না হয়। সেই সব রাতগুলোর কি হবে যেগুলো আমি ঘুমহীন কাটিয়েছি? সেই সব কিছু বলতে বলতে প্রাপ্তির চোখ ভিজে এলো, মুখখানা আজলা করে ধরে পড়ল। সেসব স্যাক্রিফাইস বৃথা যাবে না, আই প্রমিস। আমি তোমাকে হারতে দেব না প্রাপ্তি। এই কারণে আমি তোমাকে বিয়ে করতে চাই।
যে দুঃস্বপ্ন তোমাকে এখন অবধি দাঁড়িয়ে আসছে, আমি সেটাকে শেষ করতে চাই। আমাকে একটা সুযোগ দাও। আমার উদ্দেশ্যহীন জীবনটা বড্ড শূন্য প্রাপ্তি। আমার বিশাল কোনো চাপ পাওয়া নেই। আই ডোন্ট হ্যাভ ড্রিমস, অ্যাম্বিশনস। তোমাকে দেখে আমার লোভ হয়। একটা মানুষ এতটা স্বপ্ন কি করে দেখতে পারে? আমি তোমার চোখ দিয়ে আমার স্বপ্ন দেখতে চাই। জীবন অনেক বড়। একা একা সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে যাবে ভালোবাসা। মুসাফিরেরও সঙ্গীর প্রয়োজন হয়। আমি না হয় তোমার সংগ্রামের সঙ্গী হলাম। কথা দিচ্ছে আমি কখনো তোমার লক্ষ্যের বাধা হব না। একটা সুযোগ দিয়ে দেখো। ম্যারেজ ইজ এ লিগ্যাল কন্ট্রাক্ট। ইউ ক্যান সু মি ফর লাইফ। প্রাপ্তির গাল ভিজে যাচ্ছে। তার ভেতর থেকে এতদিনের জমায়েত সব দুঃখগুলো নিংড়ে বের হচ্ছে। অয়ন তার কপালে কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসা, আমাকে সুযোগ দাও। প্লিজ ম্যারি মি, প্লিজ। আই এম বেগিং ইউ। আমাকে না হয় তোমার জীবনের একটা অপ্রয়োজনীয় অংশ হিসেবে বেছে নিলে আমি কখনো কমপ্লেন করব না। আমি তীর্থের কাকের মতো তোমার পথ চেয়ে থাকব। কথা দিচ্ছে আমি তোমাকে আমার শূন্য পৃথিবীর রানী করে রাখবো। প্রাপ্তি নড়ল না। কান্নার দমকে তার হেঁচকি উঠে গেল। অয়ন প্রাপ্তিকে জড়িয়ে ধরল। প্রাপ্তি মুখ লুকালো তার প্রশস্ত বুকে। তার সমস্ত দেহ কাঁপছে। এই কয়েকদিনে এই মমতায় সে ভীষণভাবে মিস করছিল। এই অদ্ভুত শূন্যতা তার মন মস্তিষ্কে দাপিয়ে বেড়াচ্ছিল। প্রাপ্তি কান্নার মধ্যে মুখখানা তুলে বলল, আপনি আপনার বাসায় রাজি করালেন কি করে? তারা তার বেকার ছেলের এখন বিয়ে দিচ্ছেই বা কেন? অয়ন মৃদু হাসল। আরিফুল শিকদারকে কি করে রাজি করিয়েছে শুধু সেই জানে। ঢাকায় আসার পর থেকে প্রাপ্তি ফোন ধরছিল না। একেবারে যোগাযোগ শূন্য হয়ে যাবার দরুন পাগল পাগল লাগছিল অয়নের। যতবারই প্রাপ্তিকে ফোন করে অপর পাশ থেকে একটাই লাইন শোনা যায়, কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে। শিহাব, নুহাস, পলাশ বহুবার তাকে বোঝানোর চেষ্টা করলে অয়ন ধৈর্যচ্যুত হতে থাকে। আর উপায় না পেয়ে সে নীলা অর্থাৎ প্রাপ্তির ফুফাতো বোনের সাথে যোগাযোগ করে। নীলা অয়নের মেসেজ পেয়ে গদগদ স্বরে বলে, আপনি তো অমাবস্যার চাঁদের মতো গায়েবী হয়ে গেছেন অয়ন ভাই। এতদিন পর স্মরণ হলো। দেখো, নাম্বার হারিয়ে ফেলেছিলাম। কেমন আছো তোমরা, বাসার সবাই? নীলা তখন বিরক্তি নিয়ে বলল, আর বাসা বলিয়েন না। আমার খ্যাত মামাতো বোনটা একটা কাণ্ড ঘটিয়েছে। কোন ছেলের সাথে চিপায় ধরা পড়েছে। ভার্সিটি থেকে বাসায় কল করা হয়েছে। মামাতো রেগে বাসায় নিয়ে এখন বিয়ের তোড়জোড় শুরু করছে। কিন্তু কি নির্লজ্জ জানেন, পাত্রপক্ষকে বলছে বিয়ের আগের দিন নাকি প্রেমিকের সাথে পালিয়ে যাবে। আমি তো ভেবেই পাচ্ছি না ও প্রেমিক পেল কি করে। প্রাপ্তির বিয়ের খবর পেতে অয়নের অস্থিরতা 3 গুণ হয়ে গেল। তার মনে হলো কেউ তাকে গলা চেপে পানির ভেতর পানির ভেতরে চুবিয়ে রেখেছে। সে নিঃশ্বাস অবধি নিতে পারছে না। ফুসফুসটা বুঝি এই ফেটে যাবে, রক্তে ভেসে যাবে ঘর। অয়ন আর কথা বলতে পারল না, ফোন কেটে দিল। উদ্দেশ্যহীন লাগাতে শুরু করলো সবকিছু। ওই মুহূর্তে তার মনে হলো এই পৃথিবীটা খুব যন্ত্রণাদায়ক। সেই যন্ত্রণাদায়ক পৃথিবী থেকে তার মুক্তি চায়। সে সেই রাতে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল। যখন ঘুম ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালে। তাকে ঘিরে অনেক মানুষ, মা, আবরার, আদ্রিতা, বন্ধুরা, সবার চোখে পানি, মুখে উদ্বিগ্নতা। মৃণালিনী অশ্রু মিশ্রিত স্বরে বলল, তুমি যা বলবে তাই হবে। তুমি যা চাইবে তাই আমরা তোমাকে দিব। অয়ন হতভম্বের মতো মায়ের দিকে তাকিয়ে রইল। মাকে শেষ কবে তার জন্য কাঁদতে দেখেছিল অয়ন মনে পড়ছে না। হ্যাঁ, বাবার গায়েব হওয়ার আগে যখন সে হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু মা কাঁদছে কেন? নুহাস, শিহাব এবং পলাশও রক্তিম চোখে তার দিকেই তাকিয়ে আছে। অথচ তার যতটুকু মনে পড়ে সে শুধু ঘুমের ওষুধকে ঘুমিয়েছিল। আবরার চিন্তিত স্বরে শুধালো, ভাই, তোমার মতো মানুষের থেকে এমন ফুলিশ কাজ আমি একসেপ্ট করি না। আর ইউ ক্রেজি? ডেট ওভার ওষুধ কে খায়? অয়ন তখন বুঝলো ঘটনাটা কি। অয়ন সুযোগটা হাতছাড়া হতে দিল না। সে মৃণালিনীর দিকে চেয়ে বলল, আপনার মনে হতে পারে আমি জেদ করছি, কিন্তু আই লাভ হার। আমি কাউকে এতটা ভালোবাসিনি। ওকে ওর বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে। শি নিডস মি। আমি ওকে বিয়ে করতে চাই। আমি জীবনে কখনো আপনাদের কাছ থেকে কিচ্ছু চাইব না। প্লিজ আমার এই আবদারটা রাখুন। আপনাদের ওকে নিয়ে চিন্তা করতে হবে না। আই উইল ম্যানেজ এভরিথিং, এভরিথিং। প্লিজ মা। আরিফুল শিকদার বিয়েতে রাজি ছিলেন না। একটা বেকার ছেলে যে এখনো ভার্সিটি পাশ করেনি, তার বিয়ে দেওয়াটা একটা ছেলে মানুষই। কিন্তু মৃণালিনী গো ধরল,
আমাদের বিয়ের শর্তটা আপনি ভুলে যাচ্ছেন। আমি যদি আপনার পারফেক্ট স্ত্রী হয়ে উঠি, আপনি আমার ছেলেকে সেই সব কিছু দিবেন যা তার বাবা দিত। কোনো বাপই তার বেকার ছেলেকে বিয়ে দিয়ে বউ ঘাড়ে তোলে না। তোমার ছেলে খাওয়াবে কি মেয়েটাকে? আমি মানুষকে কি বলবো? আরিফুল শিকদারের ছেলে প্রেম করে, সুইসাইড করে বিয়ের জন্য জেদ করেছে। কিছু বলা লাগবে না। আপনার সোসাইটি না হয় অয়নের বিয়ের ব্যাপারে না জানাই থাকুক। আর অয়ন বলেছে মেয়েটিকে সে খাওয়াবে, তার ভরণ পোষণের দায়িত্ব সে নিবে, যেমনটা সে এত বছর নিজের নিয়েছে। আরিফ, আমি এতকাল সব জেনে বুঝে আপনার সব অন্যায় মেনে নিয়েছি। শুধু আমার ছেলেটা যেন একটা স্বাভাবিক জীবন পায়, তাই একটা মানসিক ভারসাম্যহীন খুনির ছেলে হিসেবে যেন তাকে পরিচয় না দিতে হয়। আপনি আমার ছেলেকে সব দিয়েছেন, শুধু তার বাবা হতে পারেননি। আসলে আপনি কারোর বাবা হতে পারেননি, না আবরারের, না অয়নের, আর না আদ্রিতার। মৃণাল, আরিফুল শিকদার যেন মৃণালিনীর কথায় ধাক্কা খেলেন। মৃণালিনী শান্ত স্বরে বলল, আমার ছেলেটার কিছু হলে আমার বেঁচে থাকার কোনো মানে থাকবে না আরিফ। তোমার কাছে তোমার ছেলেই সব? মৃণালিনী আরিফুল শিকদারের প্রশ্নে মৃদু হাসল, বিষণ্ণ স্বরে বলল, আপনাকে বিয়েটা আমি আমার ছেলের জন্যই তো করেছিলাম। এতকাল আমার ছেলেকেও আমি তার জন্য দূরে রেখেছি। আপনার থেকে তো এটা ভালো কারোর জানার কথা না। মৃণালিনীর জেদের সামনে হার মানল আরিফুল শিকদার। অয়নের চাচাতো ভাই নির্ঝরের বাবা ইশতিয়াক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করল সে। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে প্রাপ্তির মেজফুপুর নিকট বিয়ের প্রস্তাব পাঠালো সে। মেজফুপুর প্রাপ্ত করা কাজে বিরক্ত ছিলেন বলেই নিজের ভাইকে প্রস্তাবের কথা জানান। জামশেদ মজুমদার রাজি না থাকলেও মায়ের জন্য তাকে রাজি হতেই হয়। প্রাপ্তিকে এগুলো বলা যাবে না, তার জানার প্রয়োজন নেই। অয়ন মৃদুস্বরে বলল, অয়ন পারে না এমন কাজ কি আছে ভালোবাসা? প্রাপ্তি মৃদু হাসল। অয়ন হালকা স্বরে বলল, আমায় বিয়ে করবে তো ভালোবাসা? আপনি কি আর কোনো অপশন রেখেছেন? অয়ন মাথা দুপাশে নাড়িয়ে বলল, একেবারেই না। অয়ন এবং প্রাপ্তির বিয়েটা ঠিক হলো শুক্রবার, নির্জন শুক্রবারে। খুব ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলো। অনুষ্ঠানটা না হয় তারা পাশ করলেই করা যাবে, তাই বিয়েতে মানুষ ছিল কম, শুধু দুজনার পরিবারের মানুষ আর অয়নের 3 মস্কিটিয়ার্স। প্রাপ্তি বলেছিল, আমি কোনো শপিং টপিংয়ে যাব না, মায়ের শাড়ি পরেই বিয়ে করব। আলহামদুলিল্লাহ, কবুল। তাই মনিরার বিয়ে সে কম দামি শাড়ি পরে হালকা সাজে বিয়েতে বসলো প্রাপ্তি। কাজী আসলেন সকাল 10টায়। মোহরানা ঠিক করা হলো 2 লক্ষ টাকা। অয়ন বলেছে সে টাকাটা বিয়ের রাতে প্রাপ্তিকে পরিশোধ করে দিবে। কাজী প্রাপ্তির ঘরে এসে সুধান, তুমি কি এই বিবাহে রাজি? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। প্রাপ্তি একটু সময় নিয়ে বলে। তিনি আরো 2বার জিজ্ঞাসা করেন, প্রাপ্তি 2বারই বলে। তারপর অয়নের কাছে সুধালে সাথে সাথেই বলে, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। কাজী সাহেব মুচকি হেসে দোয়া পড়েন। অবশেষে বলেন, বিবাহ সম্পূর্ণ হয়েছে। সবার মধ্যে খেজুর এবং বাতাসা বিতরণ করা হলো। প্রাপ্তির বুকের স্পন্দন তীব্র বেগে ছুটছে। অবশেষে মহাবিরক্তিকর সিনিয়র ভাইয়ের সাথেই সারা জীবনের জন্য বাধা পড়ল সে। অয়ন ঠিক বলেছিল, তার সত্যি এক সুতোই বাধা। একটা দীর্ঘ পথ তাদের জন্য অপেক্ষায় রয়েছে। বিবাহ কার্য শেষে প্রথম যে প্রশ্ন উদয় হলো তা হলো, বউ কি উঠিয়ে নেওয়া হবে কিনা। মজুমদার পরিবারে এই অবধি কখনোই এমন সাদামাটা বিয়ে হয়নি। একেবারে জমজমাট করে বিয়ে হয়েছে। পায়েলের বিয়েতে জামশেদ মজুমদার তাকে প্রায় সোনায় মুড়িয়ে দিয়েছিলেন। অনুষ্ঠানে প্রায় 600 মানুষকে দাওয়াত করা হয়েছিল। সেখানে প্রাপ্তির বিয়ে একেবারে সাদামাটা। জামশেদ মজুমদারের তার মেয়ের বিয়ের প্রতি একেবারে আগ্রহ নেই। মেয়েটি প্রথমত ঘাওড়ামি করেছে, সেই ঘাওড়ামি সে অক্ষত রেখেছে। শেষমেশ সেই ছেলেকে বিয়ে করেছে যাকে সে পছন্দ করে। ফলে মনে মনে তীব্রভাবে ক্ষুব্ধ হয়েছেন জামশেদ মজুমদার। শুধু তাই নয়, তার পাহাড়সম দম্ভে আঘাত লেগেছে। তাই মেয়ের বিবাহ কার্য সম্পাদনের পরপরই তিনি বেরিয়ে পড়লেন। কোনো আগ্রহ প্রকাশ করলেন না মেয়ের ব্যাপারে। প্রশ্নটা মৃণালিনীকে সরাসরি প্রাপ্তির বড় ফুপুই করলেন। মৃণালিনী কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার পরিকল্পনা কিঞ্চিত ভিন্ন ছিল। আরিফুল শিকদারকে টেনে টুনে বিয়েতে নিয়ে আসলেও বউ উঠিয়ে নেওয়া সংক্রান্ত কোনো কথা তার সাথে হয়নি।
সে ভেবেছিল বিয়েটার পর আস্তে ধীরে এটা নিয়ে কথা বলবে। অয়ন এখন এক প্রকার বেকার, তার পড়াশোনাটাও শেষ হয়নি, প্রাপ্তির বিষয়টাও আলাদা নয়। দুজন অপরিপক্ক যুবক যুবতীকে সংসারের মধ্যে ঠেলে দিলে তারা কি সব গুছিয়ে নিতে পারবে? এমন কিছু তার সাথেও হয়েছিল। আবেগের বশে সে ঘর ছেড়েছিল, কিন্তু লাভ কি হলো? সেই সংসার তো করা হলো না। এর মধ্যে অয়ন মৃদুস্বরে বলল, আপনাদের আপত্তি না থাকলে আমি আজই প্রাপ্তিকে নিয়ে ফিরতে চাই। কথাটা আলোড়ন সৃষ্টি করলো। বসার ঘরে পিনপতন, নীরবতা। প্রাপ্তির পরিবারের লোকেরা যেন অয়নের প্রস্তাবে সন্তুষ্ট হলো, বিশেষ করে প্রাপ্তির দাদি। তিনি গদগদ করে বললেন, জামাই একখান চৌকস কথা বলছে। আমাদের পরিবারের বিয়ার পর মায়ের ঘরে বইয়ে রাখনের নিয়ম নাই। যদিও প্রাপ্তির বিয়াটা আহামরি কইরা হয় নাই, কেন হয় নাই ওইটা তো আর আমার খুইল্লা বলন লাগবো না। তবুও আমার জামাইয়ের কথা ভালো লাগছে। মৃণালিনী আরিফুলের দিকে তাকাতেই দেখলো তিনি নির্বিকার ভাবলেশীন চিত্তে বসে আছেন, ফলে তার মনের অবস্থা বুঝতে পারল না। এদিকে অয়ন তার কথায় অনড়। মৃণালিনী তাকে মৃদুস্বরে বলল, তোমার সাথে একটু কথা বলবো অয়ন। অয়ন মৃণালিনীর সাথে বারান্দার দিকে গেল। মৃণালিনী সকলের আড়ালে তাকে শুধালো, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? প্রাপ্তিকে এখন তুলে নিয়ে ওকে রাখবে কোথায়? তোমাদের দুজনের অল্প বয়স, ভার্সিটি ধাপ শেষ করনি, সংসার নামক জালে এখন জড়িয়ে গেলে পরে খাবে। তোমার এখন আর 3টা সেমিস্টার বাকি, শেষ হোক, চাকরি পাও, তারপর না হয়। প্রাপ্তি আমার সাথে থাকবে এবং এই সিদ্ধান্ত আমি বদলাবো না। আমি না বুঝে সিদ্ধান্ত নিইনি, অনেক ক্যালকুলেশন করি আমি সিদ্ধান্ত নিয়েছি। প্রাপ্তির ভরণ পোষণের দায়িত্ব আমার। প্রাপ্তি এখন আমার বউ, আমার দায়িত্ব। আমার বউকে আমি আমার কাছেই রাখবো, ব্যাস। এই বিচ্ছিরি পরিবারের সাথে বিয়ের পরে জড়িয়ে থাকবে, এটা আমি মানতে পারছি না। আর আপনার স্বামীর ওপর আমি আমার বউকে গুছিয়ে দিব না, আমার হাতে লাগবে। মৃণালিনী এবার একটু ক্ষুব্ধ হলেন, তার কপাল কুঁচকে গেল। কিঞ্চিত রাগী স্বরে বললেন, জীবন আবেগে চলে না অয়ন, অনেক কিছু চিন্তা করতে হয়। তোমার জীবন এখন একজনের সাথে জড়িত, সেই মানুষটিকে তুমি কতটুকু চিনো? একসাথে থাকবে যখন, তখন ধীরে ধীরে তোমরা বুঝবে প্রেম আর সংসার এক না। প্রেম করার যে স্বাধীনতা তার সংসারে নেই। আপনি যখন আরিফুল শিকদারকে বিয়ে করেছেন তখন তাকে কতটুক চিনেছেন? তার সাথে কি সংসার করেননি? আর আমার বাবাকে আপনি সম্পূর্ণ চিনে বিয়ে করেছিলেন, অথচ তার সাথে কি সংসার করতে পেরেছেন? এ কারণেই বলছি, আবেগে আমার মতো ভুল করো না। ভালোবাসা ক্ষণস্থায়ী, একটু সময় নাও, একে অপরকে বোঝার জন্য আগে নিজেদের বুঝো। বিয়ে হয়ে গেছে, তোমাদের সংসার করতেই হবে, কিন্তু শুরুটা সুন্দর হোক। আর তোমার একার সিদ্ধান্তের উপর তো প্রাপ্তি এড়িয়ে যায়। আপনার কি ধারণা আমি একার সিদ্ধান্ত জানিয়েছি? সিদ্ধান্তটা আমাদের দুজনের। জানি খুব বাজে সিদ্ধান্ত, বাট আমাদের সিচুয়েশনটা খুব সুন্দর না, আমাদের সম্পর্কের সূচনাটাও খুব সুন্দর না। তাই আমি কখনই কল্পনা করি না যে আমার সংসারও লাভিটাভি হবে। লাভিটাভি বিষয়গুলো নেহাত ডিলিউশন। নোবডি ইজ পারফেক্ট। পারফেক্ট বিষয়টা আপেক্ষিক। তবে আমি এটুকু বিশ্বাস করি আমরা চাইলে একে অপরে পরিণত হতে পারি। এত কিছু হবার পরও আমি যদি দায়িত্বহীনের মতো প্রাপ্তিকে এই বাসায় ফেলে রাখি, তাহলে আমি নিজেকে ধিক্কার দেওয়া উচিত। মৃণালিনী ছেলের সাথে তর্কে পারল না, ফলে হাল ছেড়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।